কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে লতা জলে, মুক্তির মন্দির শোকান তলে কত প্রাণ হলো বলিদান, দেখা যাচ্ছে যত্রু জলে। শুভ অপরাহ্ন। আজ আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আমাদের বিশ্বজিৎ মিত্র, শ্রী বিশ্বজিৎ মিত্র, প্রধান শিক্ষক, কৈলাস বিদ্যা মন্দির। আজকের অনুষ্ঠানে সভাপতি, সংগঠনের সম্পাদক শ্রী সৈকত কুমার কর। আপনারা যারা আমাদের সংগঠনকে জানেন তারা সকলেই জানেন যে আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৃষ্টিহীনদের সর্বাঙ্গীন উন্নতি কল্পে কাজ করে থাকি। আমি সঙ্গে সঙ্গে এটাও জানাতে চাই যে আমাদের সংগঠনেরও ৭৫ বছর চলছে। আমরা মনে করি ভারতবর্ষ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও সমগ্র সাধারণ মানুষসহ দৃষ্টিহীনদেরও তথা প্রতিবন্ধীদেরও কিন্তু সত্যিকারের স্বাধীনতা এখনও আসেনি। তা যদি না হতো তাহলে দৃষ্টিহীনরা সকলে শিক্ষার অধিকার পেত, শিক্ষা পেত, তারা তাদের সকলের চাকরি অধিকার থাকতো, কিন্তু আমরা কার্যক্ষেত্রে সে সকল কিন্তু দেখি না। তো এইসব বক্তব্য নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, আজকে আমাদের এই আমাদের অনুষ্ঠানের আমরা শিরোনাম রেখেছি ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন যিশু দেবনাথ। আমি জন্মেছি মা তোমার ধুলিতে, জীবন মরণে তোমায় চাই না ভুলিতে। আমি তোমার তরে স্বপ্ন রচি, আমার যত গান তোমার কারণে দেব জীবন বলিদান। ওগো জন্মভূমি মা গো মা। হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় ভরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আনুমুক্তির করবন্যা। হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় ভরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আনুমুক্তির করবন্যা। মাটি তোমার সোনা খাঁটি, মাঠে সোনার ধান, ক্ষেত খামারে কলে ঘাটে কোটি সোনার প্রাণ। তবু নিজ ভূমি পরবাসী, হায় রে দিনমান, মাগো তোমার পানে চেয়ে যায়। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত খামারে কলে আমরা খাটি। আমাদের দেশে যা কিছু খাটি, হবে সবার পরশে ধন্য। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত
খামারে কলে আমরা খাটি। আমাদের দেশে যা কিছু খাটি হবে সবার পরশে উন্নয়ন। তোমারি সন্তান মোরা, তোমারি সন্তান। তুচ্ছ বিভেদ বিষে কত হয়েছি হয়রান। তখন দেখিনি মা ঘরে ঘরে কেঁদে কাটাও কাল। আর গোপনে মরণ কাটে সর্বনাশের খাল। ওগো জন্মভূমি মা গো মা। আজ তোমার ঘরে শিশুর হাসি, মায়ের যত গান। বন্ধা মাটি না ফোটা প্রেম, অগীত সব গান। এবার দিয়েছে ডাক, এবার মোরা পেলাম সমাধান। মাগো সবার মিলন মোহনায়। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত খামারে কলে আমরা খাটি। আমাদের দেশে যা কিছু খাটি হবে সবার পরশে উন্নয়ন। হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় বরাবর। জাগো ক্রান্তির হয়েছে সময়, অনুমুক্তির খরবন্যা। যিশু দেবনাথের সুন্দর সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। আমরা এরপরে প্রারম্ভিক স্বাগত ভাষণ শুনব আমাদের সংগঠনের সদস্যা প্রভাতী বিশ্বাসের কাছ থেকে। নমস্কার। প্রথমেই আমি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি কৈলাস বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ মিত্র মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সদস্যা কর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীগণকে এবং যে সমস্ত দর্শক ও শ্রোতা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছেন এবং দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবছর স্বাধীন ভারতবর্ষের মতো আমাদের সংগঠন ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনও ৭৫তম বর্ষে পদার্পণ করল। এটি উদযাপন উপলক্ষে বেশ কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করলেও বর্তমান অতিমারিজনিত পরিস্থিতির কারণে তার অধিকাংশই সম্পন্ন করে উঠতে পারিনি, দু একটি কর্মসূচি ছাড়া। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়ও বটে, কারণ বহু শহীদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 15ই আগস্ট এসেছিল আমাদের দেশে। তাই স্বাধীনতা দিবস আমাদের অবশ্যই পালন করা উচিত। কিন্তু তার পাশাপাশি এটাও আমাদেরকে ভাবায় যে আজ ৭৫ বছর হলো দেশ স্বাধীন হয়েছে, তারপরেও আজও দেশ জুড়ে দারিদ্র, অশিক্ষা, বেকারত্ব দুষ্ট ক্ষতের ন্যায় আমাদেরকে নিঃশেষিত করে চলেছে। করোনাজনিত অতিমারি সেই পরিস্থিতিকে চরম মাত্রায় এনে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মহামারীতে প্রাণ হারাচ্ছেন। এমতাবস্থায় স্বাধীনতা দিবসে দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমাদের নির্ধারিত কর্তব্য কি? আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল
দৃষ্টিহীনদের মর্যাদা এবং সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ ৭৫ বছর সে তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চেয়েছিলেন দৃষ্টিহীনদের সম্পর্কে সমাজের ভ্রান্তি দূর করে, অর্থাৎ সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিহীনদেরকেও সমাজমুখী করে তুলতে। সেই কারণেই দৃষ্টিহীনদের সঙ্গে হয়ে আসা সামাজিক অবিচার, বঞ্চনা এবং প্রশাসনিক ঔদাসীন্যের বিরুদ্ধে আমাদের সংগ্রামে নামতে বাধ্য হয়েছে। আমরা জানি যে আমাদের দেশের অধিকাংশ দৃষ্টিহীনই আসেন দরিদ্র পরিবার থেকে। এই কারণে আজও বহু সংখ্যক দৃষ্টিহীন জীবিকা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছেন ভিক্ষাবৃত্তিকে। শিক্ষার আলো যদি আমরা বলি, তাহলে বর্তমানে দৃষ্টিহীনদের জন্য যে স্পেশাল স্কুলগুলি রয়েছে সেগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাব এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবের কারণে পঠন পাঠন ব্যবস্থা অচল। সরকার এগুলিকে বন্ধ করে দিতে চাইছেন। বিকল্প হিসাবে তারা দৃষ্টিহীনদের বাধ্য করছেন ইনক্লুসিভ এডুকেশনের আওতায় আনতে, যার ফলে ইন্টিগ্রেশন তো দূরের কথা, দৃষ্টিহীনদের না হচ্ছে শিক্ষা, পরবর্তী সময় যাদের এই ফলস্বরূপ কর্মসংস্থানেরও কোনো সুযোগ সুবিধা মিলছে না। এ প্রসঙ্গে উল্লেখ্য যে প্রতিবন্ধীদের জন্য 4% চাকরিতে সংরক্ষণের পদ স্বীকৃত থাকলেও চাকরির সুযোগই তো আজ নেই। সেই কারণে কর্মহীন, শিক্ষাহীন দৃষ্টিহীনরা হয়ে পড়ছে পরনির্ভর। আক্ষেপের বিষয় এই যে প্রতিবন্ধীদের সম্পর্কে যে আইন, সেটাও পাশ হয়েছিল স্বাধীনতা লাভের প্রায় 50 বছর পরে। আসলে শিক্ষা, কর্ম, পুনর্বাসন সমস্ত সুযোগ সুবিধা থেকে দৃষ্টিহীনদের বঞ্চিত করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রয়াস সর্বদাই আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি। এই যে পরিস্থিতি, এর হাত থেকে যদি মুক্তি পেতে হয়, তার জন্য কিন্তু সামাজিক সচেতনতার যেমন প্রয়োজন, অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেমন প্রয়োজন, তার পাশাপাশি দৃষ্টিহীনদেরকেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। অর্থাৎ সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, দেশের প্রতি তাদের যা করণীয়, সেটাও কিন্তু তাদের করতে হবে। বর্তমানে দেশ জুড়ে যে বিপুল সংখ্যক মানুষ কঠোর সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে দৃষ্টিহীনরা শুধু যে নিজের সমস্যা নিয়েই ভাবছে তা কিন্তু নয়। তাদেরকে এগিয়ে এসে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। অর্থাৎ আমরা দৃষ্টিহীন কি দৃষ্টিমান সেইটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো আমরা সকলে মানুষ। তাই ভারতবর্ষের মানুষ হিসাবে মানুষের পাশে যারা সমস্যা জর্জরিত, যারা দুর্গত, তাদের দুঃখ দারিদ্র্যের ভাগিদার হওয়াই আমাদের কর্তব্য বলে আমাদের সংগঠন মনে করে। আশা করব আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন এবং ভবিষ্যতে আমাদের এই কর্মযজ্ঞে সামিল হয়ে আমাদের এই অঙ্গীকারকে সফল করতে আপনারাও সহায়তা করবেন। তবেই আমাদের স্বাধীনতা দিবস পালনের সার্থকতা বলে আমি মনে করি। এইটুকু বলে মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি মহাশয়কে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আমরা একটি কবিতা আবৃত্তি শুনব। মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের জননী যন্ত্রণা। এই কবিতার মধ্যে আমরা বুঝতে পারি যে স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতে বিপ্লবীদের যে যন্ত্রণা ছিল ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে তারা যে সংগ্রাম করেছিলেন, সেই যন্ত্রণাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। এবং আমাদের অনুষ্ঠানের যে আজকে ভাবনা, ভারতের স্বাধীনতা 75 বছর, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি,
সেই বক্তব্যই যেন এই কবিতার মধ্যে আমরা খুঁজে পাই। এখন আমরা এই কবিতাটি শুনব। কি নাম? সৌরভ টপ্প, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। এখন আমরা এই কবিতা আবৃত্তিটি শুনব সৌরভ টপ্পর কণ্ঠে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। নমস্কার। মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কবিতা জননী যন্ত্রণা। জন্মে মুখে কান্না দিলে ভাসিয়ে দিলে ভেলা, একুল উকুল কালি ঢালা কালনাগিনীর দয়। রাত মজালো ডোবালো দিন ঢেউয়ের ছেলে খেলা, সামনে যে জল জল পেছনে ভরা ডুবির ভয়। জীবন চেয়ে পেলাম কেবল হাওয়ায় হাহা হাহা, পাহাড় থমকে পাথর নদীর পা টিপে পথ ভাঙা। বাপের চোখের অভিসম্পাদ দূর আকাশের চাওয়া, একটি পাশে আছড়ে পড়ে মূর্ছা বনডাঙ্গা। ঘাট চাইতে হাট পেরোলাম গান চেয়ে কান্না, রাতের জন্যে ঘর চাপেলাম পাটও টানে না। ছায়ার মতো এক কোণে বউ দুয়ারে তার ছা, হাসতে জানে না বাছা কান্না জানে না। এক যে ছেলে জোয়ান ছেলে কই সে ছেলে মা, ঘর যে তোমার ঘরে ঘরে জননী যন্ত্রণা। জন্মে মুখে কান্না দিলে ভাসিয়ে দিলে ভেলা, একুল উকুল দুকুল মজা কালনাগিনীর দয়। জলকে দিলাম সাঁতার দিলাম ঢেউকে হেলা ফেলা, ভয়কে দিলাম ভরা ডুবি কান্নায় আমার নয়। কালি ঢালা নদী বাঁকে ওকার নৌকো আলো, নেই মনীষীতে পান্তরে পথ চিনে কে যায়। সেই আমি সেই আমরা আমরা কে মন্দ কে ভালো, কেউ বা মাঠে ঘরে কেউ বা কলে কারখানায়। একটি তারা পিদিম কখন হাজার তারা জালে, এক ছেলে হারালে ছেলে এলাম হাজার জনা। একটি আশা অনেক মুখের পাপড়িতে মুখ মেলে, এক নামে যেই ডাকলে অনেক হলাম যে একজনা। ক্ষুদিরামের মা আমার কানাই লালের মা, জননী যন্ত্রণা আমার জননী যন্ত্রণা। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে আসব। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের যে ভাবনা, ভারতের স্বাধীনতার ৭৫ বছর, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি, এই বিষয় নিয়ে আমরা এখন আমাদের প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। শ্রী বিশ্বজিৎ মিত্র, প্রধান শিক্ষক, কৈলাস বিদ্যা মন্দির। আমি তাকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। সম্মানীয় সভাপতি ও বিপিএর সদস্যবৃন্দ, সাথী বন্ধুগণ, আজ সারা দেশ জুড়ে স্বাধীনতার ৭৫তম দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে সামনে রেখে দৃষ্টিহীনদের সংগঠন ব্লাইন্ড পারসনস একাডেমি আমাকে স্বাধীনতা দিবসের ওপর কিছু বলার সুযোগ করে দিয়েছে। তার জন্য আমি ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, স্বাধীনতা লাভের পর থেকে এদেশের শাসক শ্রেণীর আনুকূল্যে, সরকারি পৃষ্ঠপোষকতায় জনসমক্ষে তুলে ধরা হয়, তা খণ্ডিত ইতিহাস, তা বিকৃত ইতিহাস। সেই ইতিহাসে সত্য প্রকাশিত হয়নি। এমনকি আজও ৭৫ বছর পরও সেই ইতিহাসে উপেক্ষিত থেকেছে স্বাধীনতা সংগ্রামের রক্তস্নাত আপোষহীন ধারা প্রতিনিধিরা, শত সহস্র বিপ্লবী তরুণ দল, যারা জীবন মৃত্যু পায়ের বৃত্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলে অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন, নিক্ষিপ্ত হয়েছিলেন নির্জন কারাকক্ষে।
আলিঙ্গন করেছিলেন ফাঁসির রজ্জুকে। সরকারি ইতিহাসের পাতায় এদের ঠাঁই না মিললেও দেশবাসীর অন্তরের অন্তঃস্থলে তারা আজও রয়ে গেছেন শ্রদ্ধার আসনে। দেশের অগণিত মানুষের অন্তরে গাঁথা হয়ে আছে তাদের অমর কীর্তির বীরত্ব গাথা। সেই আপসহীন সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনের আপোষকামীদের সৃষ্ট বাধা তা আমরা প্রতি পদক্ষেপে লক্ষ্য করেছি। আমরা দেখেছি দেশের স্বাধীনতা আসার ঠিক আগেই অন্তরালে বয়ে যাচ্ছে একটা ধারা, যে ধারা উপেক্ষা করছে বিপ্লবীদের সংগ্রামী ধারাকে, যে ধারা প্রমাণ করতে চাইছে যাদের জীবনের সমস্ত কিছু দেশের জন্য বিসর্জন করেছে তাদের দেশের শত্রু হিসাবে, দেশদ্রোহী হিসাবে। সেই ইতিহাসটা আমরা যদি না জানি তাহলে আমরা প্রকৃত দেশকে বুঝতে পারবো না, দেশের স্বাধীনতার সংগ্রামের যে মূল সত্তা, এই সত্তাটাকেও অনুভব করতে ব্যর্থ হব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা লাভের ঠিক 2 বছর আগে 15ই আগস্ট 1945 সালে আমাদের দেশের আপসহীন ধারার মূর্ত প্রতীক বিপ্লবী সুভাষচন্দ্র বসুর দেশের মানুষের প্রতি দেয়া তার শেষ বার্তা। 1945 সালের 15ই আগস্ট সরকারিভাবে যখন জাপান আত্মসমর্পণ করল, আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হলো, ঠিক সেদিনই সিঙ্গাপুর থেকে তিনি আমাদের কাছে যে বার্তা রেখেছিলেন, আজকের দিনটাতে সেই বার্তাটা স্মরণ করা একান্ত প্রয়োজন বলে আমি অনুভব করছি। তিনি বলেছিলেন, ইতিহাসের এই নজিরবিহীন সংকটকালে আমাদের সাময়িক ব্যর্থতার জন্য আপনারা হতাশ হবেন না। মনে রাখবেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে কখনোই আপনাদের বিশ্বাস যেন না হারায়। ভারতকে পদানত করে রাখবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ভারত স্বাধীন হবেই, তা বিলম্বে। তিনি বলেছিলেন যে আপনাদের কষ্ট এবং আত্মত্যাগ যে সাথে সাথে ফলদায়ী হলো না, তার জন্য তিনি সবচেয়ে বেশি দুঃখিত। এসব ব্যর্থ হবার নয়, কারণ এসব আমাদের মাতৃভূমির মুক্তিকে সুনিশ্চিত করছে এবং এই ঘটনা, এই ইতিহাস সারা পৃথিবীর ভারতীয়দের কাছে একটা মৃত্যুঞ্জয়ী প্রেরণা হিসাবে কাজ করবে। সুভাষচন্দ্রের সেই বার্তার ঠিক 2 বছর পর 1947 সালের 15ই আগস্ট রাজনৈতিকভাবে আমাদের দেশ স্বাধীনতা লাভ করল, স্বাধীনতা হস্তান্তরিত হলো। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের
শাসকদের কাছ থেকে, ভারতের পুঁজিপতি শ্রেণীর হাতে। স্বাধীনতার আগে স্বাধীনতার মঞ্চে যারা বলিদান করে গেছেন, সেই মহান মানুষরা যে স্বপ্ন দেখেছিলেন, তা কি স্বাধীনতার পর পূরিত হয়েছে? ৭৫ বছর পরে আমরা যখন দেখি এদেশের ৭৭% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, আমরা যখন দেখি এদেশের সাধারণ মানুষ তাদের সন্তান সন্ততিদের উপযুক্ত শিক্ষা, তাদের অসুস্থতার সময় উপযুক্ত চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে, সারা দেশ জুড়ে হাহাকার ধ্বনি। অন্ন নেই, বস্ত্র নেই, খাদ্য নেই, শিক্ষা নেই, সুচিকিৎসার বন্দোবস্ত নেই। অনেকেই বলেন সে যুগ থেকে আমরা অনেক এগিয়ে এসেছি। হ্যাঁ, এটা ঠিক। রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, আধুনিক বিজ্ঞানের দ্বারা পরিপক্ত হয়েছে, দেশের সামগ্রিকভাবে শাসন শোষণ ব্যবস্থা, প্রশাসনিক দিকে আজ এক জায়গা থেকে আর এক জায়গায় খুব দ্রুত যাওয়া যায়। ডিজিটালি বিজ্ঞানের কল্যাণে এক মুঠোর মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু মৌলিক যে দাবিগুলো মানুষের ছিল তার কি সমাধান হয়েছে? কেন হলো না? কোথায় আটকে গেল? এ প্রশ্ন আমাদের বারবার তাড়া করে। আমরা এটা না ভুলে পারি না। এদেশের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামীরা একদিন স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক হস্তান্তর নয়, স্বাধীনতা মানে সর্বপ্রকার শোষণ থেকে মুক্তি, স্বাধীনতা মানে দেশের মানুষ মানুষের মতো করে বাঁচার সুযোগ পাবে। এই স্বপ্নে বিভোর ছিলেন তারা। এই স্বপ্ন সার্থক করতে নিজের জীবনকে দেশের মানুষ, দেশের জন্য জীবন দিয়ে জীবনের নতুন মানে খুঁজে পাবে বলে ভেবেছিল। স্বাধীনতার ৭৫ বছর পর আমরা কি এ প্রশ্ন তুলব না? স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্র জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেন কোনো অজুহাতে অস্বীকার করবে? একটা দিন ছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের ফলে এদেশের শাসক গোষ্ঠী তারা নানান বিষয়ে মানুষের ওপর নানান অত্যাচার নামিয়ে আনত। কিন্তু স্বাধীনতার পর যদি স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র একই যুক্তি, একই দাবি সমস্ত কিছু অস্বীকার করে তাদের শাসন কার্য পরিচালনার জন্য কোনো নৈতিকতা, বিবেক, মনুষ্যত্ববোধের কোনো পরিচয় না দিয়ে ব্রিটিশদের মতো একই যুক্তি তুলে মানুষের প্রশ্নগুলোকে দূরে সরিয়ে রাখে, তাহলে এই স্বাধীনতার মূল্য কি? ব্রিটিশ ঔপনিবেশিক আমলে শাসক গোষ্ঠী জনগণের দাবি বাস্তবায়নে অপারগতায় নানা যুক্তি হাজির করত, কিন্তু স্বাধীন রাষ্ট্রে স্বাধীন দেশের শাসন কার্য পরিচালনা যারা করছেন তারা যদি একই যুক্তি হাজির করে তাহলে তাদের শাসন কার্য পরিচালনার কোনো নৈতিকতা, কোনো ন্যায্যতা থাকে কি? আমি একজন শিক্ষক, তাই চোখের সামনে যখন দেখি স্বাধীনতার ৭৫ বছর পরও এদেশের গরিব মানুষের সন্তানরা বাল্যকাল থেকে বেড়ে উঠছে অবহেলা আর অযত্নে, অনাহার, অপুষ্টিতে,
কূপমণ্ডু কুসংস্কারচ্ছন্ন পরিবেশে এদের সামনে অন্ধকার, অনিশ্চিত ভবিষ্যৎ। এমনি করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি বেড়ে ওঠে, তাদের যদি রক্ষা না করা যায়, তাদের যদি প্রকৃত মানুষ হওয়ার পথ করে দিতে না পারা যায়, কালের স্রোতে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীন রাষ্ট্র, আমাদের এই সভ্যতার দাবি, সভ্যতা টিকবে কোন যুক্তিতে? এ প্রশ্ন উঠবে না? দেশের যে কোনো একটা অংশকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলেই ভাবতে খারাপ লাগবে যে স্বাধীনতার ৭৫ বছর পরও আমাদের দেশ জনগণের দাবি, মৌলিক অধিকারের দাবি, তার ন্যায্যতা, তাকে সংগতিপূর্ণভাবে, যথাযথভাবে রাষ্ট্রের পক্ষ থেকে যে গুরুত্ব দেওয়ার দরকার ছিল তা দেওয়া হচ্ছে না। আমায় ক্ষমা করবেন, আজ প্রতিবন্ধী একটি সংগঠনের দ্বারা আয়োজিত এই আলোচনা সভায় অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, স্বাধীনতার ৭৫ বছর পরও আমাদের দেশের কোনো পরিবারে একটি প্রতিবন্ধী শিশু থাকলে বাবা মার চোখ দিয়ে জল গড়ায়। অর্থ প্রতিপত্তি কোনো ক্ষেত্রেই কোনো কাজে লাগে না। মানুষ, মনুষ্যত্ব, তার সংকট যে কোথায় গিয়ে পৌঁছেছে তা দেখলে, তা ভাবলে আমাদের নিজেদের রাতের ঘুম উড়ে যায়। স্বাধীনতার ৭৫ বছর পরও আমরা কেন ভাবব না এদেশের সমস্ত ছাত্রদের, সে প্রতিবন্ধী হোক, সে সাধারণ শিশু হোক, তাদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য উপযুক্ত শিক্ষা, উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা সুসংহতভাবে থাকবে? আমরা কি এটা ভাবতে পারি না? কিন্তু চোখের সামনে কি দেখি? আজও দেখি দরিদ্র পরিবারের সন্তানরা অপুষ্টিতে গড়ে উঠছে। দরিদ্র পরিবারের সন্তানরা শিক্ষার অভাবে আগামী দিনের ভবিষ্যতের অন্ধকার জীবনটা, অন্ধকার সময়টার কথা ভেবে তারা ন্যায়, নীতি সমস্ত কিছু ভুলে অন্যায় এবং অযৌক্তিক পথে পা বাড়াচ্ছে। তাদের অভিভাবকরাও তাদের যথাযথভাবে গাইড করতে পারছে না। কিন্তু এটা অভিভাবকের দায়িত্ব নয়, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেখানে কি করছে? যখন রাষ্ট্র স্বাধীন হওয়ার পরও সেই মর্যাদা দেয় না, যখন রাষ্ট্র নেতিবাচক মনোভাব নিয়ে ছাত্র যুব সম্প্রদায়কে আদর্শবাদের থেকে দূরে ঠেলে দেয়, যখন রাষ্ট্র জনগণের সংগ্রাম সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ যখন গড়ে ওঠে, সেই প্রতিরোধকে তারা ভেঙে চুরমার করে দিতে চায়, তখন রাষ্ট্রের যে উদ্দেশ্য তা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এই রকম একটা মুহূর্তে আমাদের ভাবতে হয় যে স্বাধীনতার ৭৫ বছর পর আমরা এদেশের শাসক হিসাবে যে সমস্ত দলগুলো শাসক দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিক্রিয়াশীল ভূমিকা নিচ্ছে, তাদের বিরুদ্ধে জেগে উঠছি না কেন? ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী যেই হোক, তাদের এটা ভাবতেই হবে। তা বলে সবটাই কি অন্ধকার? তা কিন্তু না। এই অন্ধকারের মধ্যে রয়েছেই আলোর রেশ। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে মাসের পর মাস ধরে কৃষকরা আন্দোলন করছে। শতাধিক কৃষক প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে, তবু তারা তাদের লক্ষ্য থেকে বিচলিত হয়নি। আপনারা দেখছেন এই অন্ধকারের মধ্যেই একদল মানুষ যারা ন্যায়, নীতি, সত্যের ভিত্তিতে, উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে এই সমাজটাকে একটা নতুন সমাজ হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, একটার পর একটা সংগ্রামে সামিল হচ্ছে। আমরা তাদের পথ চেয়ে আছি, আমরা তাদের সাথেই আছি। আমরা যখন দেখছি যে স্বাধীনতার ৭৫ বছর পরও প্রতিবন্ধী শিশুদের
মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য বেশ কিছু মানুষ তারা এগিয়ে আসছেন, লড়াই করছেন, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছেন, তখন আমরা আশার আলো দেখছি। এ কথাটা ঠিক। শিক্ষক হিসাবে এটা বলতে পারি, শিক্ষার ক্ষেত্রে স্বাধীন রাষ্ট্র এই দেশ যথাযথ ভূমিকা পালন করছে না। শিক্ষার সমস্ত দায়িত্ব রাষ্ট্রের, অথচ আমরা চোখের সামনে দেখছি স্বাধীন দেশের শিক্ষা বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের পথে শিক্ষাকে পণ্য করে গড়ে তুলেছে। যার অর্থ রয়েছে সেই তার সন্তানদের শিক্ষা দিতে পারবে এমন একটা অবস্থা তৈরি করেছে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, অর্থহীন মানুষ তাদের ছাত্রদের উপযুক্ত, তাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দেবে এ ভাবনাটাই ভাবতে পারে না, অনেক স্বপ্ন বলে ভাবে। সেই দেশে, সেই রাষ্ট্রে স্বাধীনতার মূল্য কী আমাদের ভাবতে হবে। আমাদের বুঝতে হবে নিপীড়িত শ্রেণীর স্বার্থ, আশা, আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সমাজ সভ্যতা বিকাশের পথে সংগতিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের তৈরি করছে, গড়ে তুলছে, তারা ছোট হতে পারে, তাদের শক্তি কম হতে পারে, কিন্তু যেহেতু তাদের পথটা ঠিক, সেই পথকে সমর্থন করে, সেই পথের, সেই দলের, সেই শক্তিকে আরও পরিপুষ্ট করে স্বাধীনতার যে যথার্থ ভাব ও ভাবনা তা যাতে দেশের সাধারণ মানুষের কাছে বর্তায়, দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছয়, দেশের সাধারণ মানুষ যাতে যথার্থ মানুষের মতো মানুষ হওয়ার মতো উপযুক্ত পরিবেশ পায়, তার জন্য সংগ্রামে আমাদের সকলকে সামিল হতে হবে। যখন আমরা চোখের সামনে দেখি শিক্ষিত বেকারের দল অত্যন্ত নিম্নমানের একটি চাকরির জন্য অত্যন্ত উন্নত যোগ্যতা সম্পন্ন ছাত্ররাও আবেদন করতে বাধ্য হয়, তখন বোঝা যায় দেশের অবস্থাটা কী। যখন দেখি এদেশের প্রতিবন্ধী শিশুরা, তাদের পিতামাতারা হাজার চেষ্টা করেও তাদের মধ্যে শিক্ষার যে আলোটা দেয়, তাদেরকে গড়ে তুলতে চায়, সেই গড়ে তোলার পরও তাদের মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য যে সুযোগ সুবিধা রাষ্ট্রের দিক থেকে থাকার দরকার ছিল তা পায় না, তখন স্বাভাবিকভাবেই আমাদের এই প্রশ্ন মনে জাগে যে এই স্বাধীনতা, এই যে স্বাধীনতা এলো, এদেশের স্বাধীন দেশের শাসক শোষকরা যেভাবে দেশের মানুষের ওপর স্টিম রোলার চালাচ্ছে তা মেনে নেওয়া উচিত কি? এই রাষ্ট্র, এই সমাজ বেঁচে থাকতে পারে কি? একে চলতে দেয়া যায় কি? এ প্রশ্ন আমাদের মনের মধ্যে ওঠে। আর এই প্রশ্নের সন্ধান পেতে পেতেই আমাদের বুঝতে হয়, এই প্রশ্নের সন্ধান খোঁজার জন্য আমাদের বুঝতে হয় যে স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও আরেকটা স্বাধীনতার প্রয়োজন রয়েছে, আরেকটা বিপ্লবের প্রয়োজন রয়েছে, যে বিপ্লবের মধ্য দিয়ে সমাজ যথার্থ জায়গায় পৌঁছবে, সমাজের সমস্ত স্তরের মানুষ তারা সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে নতুন করে গড়ে ওঠার, নতুন মানুষ হওয়ার স্বপ্ন দেখবে এবং সেই পরিবেশ পাবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যর মতো মৌলিক অধিকারগুলো পূরিত হবে। এই ভাবনা, এই চিন্তা থেকেই স্বাধীনতার পূর্বে আমাদের দেশের অসংখ্য বীর বিপ্লবী তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের জীবনের যে উৎসর্গকৃত প্রাণগুলির যে ভাবনা, সেই ভাবনায় জারিত হয়ে আজকে আমাদের নতুন দিনের স্বপ্ন দেখার জন্য জেগে উঠতে হবে। এইটুকু বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।
নমস্কার। ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী বিশ্বজিৎ মিত্রকে অসংখ্য ধন্যবাদ তার সুচিন্তিত মতামতের জন্য। তার এই বক্তব্যে আমরা অনেক সমৃদ্ধ হলাম। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, সংগঠনের সম্পাদক শ্রী সৈকত কুমার কর। আজ 15ই আগস্ট আমাদের সংগঠন ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন কমিটির উদ্যোগে এই যে সময় উপযোগী যে অনুষ্ঠানটি আমরা করছি, স্বাধীনতার 75 বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি, এই অনুষ্ঠানে কিছুটা অনন্যপায় হয়েই আমাকে সভাপতি হিসেবে এখানে উপস্থিত থাকতে হচ্ছে এবং কিছু বক্তব্য বলবো আমি। আসলে আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সংগঠনের সভাপতি শ্রী অনুপম চক্রবর্তীরই সভাপতিত্ব করার কথা ছিল, কিন্তু ওনার কিছু অসুবিধা থাকার কারণে উনি ওনার অভিভাষণটি পাঠাতে পারেননি। তো আমার বক্তব্যের শুরুতেই যে কথাটা আমি বলতে চাই যে আজকে স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা দেখছি দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জীবনে সত্যিকারের কোনো বদল আসেনি। মুষ্টিমেয় হাতে গোনা দু একজন দৃষ্টিহীন যারা হয়তো উচ্চ প্রতিষ্ঠিত বা কোনো বিত্তশালী পরিবারের অন্তর্ভুক্ত, এরকম হাতে গোনা কিছু প্রতিবন্ধী মানুষের কথা বাদ দিলে আপামর যে প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে আমাদের দেশে, তাদের জীবনে কোনো সত্যিকারের বদল অর্থাৎ শিক্ষা, পুনর্বাসন, নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি, এই যে মূল বিষয়গুলি রয়েছে, বা অন্ন বস্ত্র বাসস্থানের যে খুব ন্যূনতম চাহিদা ভালোভাবে বেঁচে থাকতে গেলে, সেখানেও অনেক সমস্যা রয়েছে দৃষ্টিহীনদের জীবনে। এবং আমরা কথাও মনে করি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে দৃষ্টিহীন বলেই বা প্রতিবন্ধী বলেই যে আজকে আমরা অবহেলিত, বঞ্চিত, সেটা ঠিক নয়। আমরা অবহেলিত, বঞ্চিত তার প্রধান কারণটা এই দৃষ্টিহীন বা প্রতিবন্ধী মানুষরা সমাজের যে কোটি কোটি খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক, কৃষক বা মধ্যবিত্ত, এই কোটি কোটি শ্রমজীবী সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। এবং যেহেতু আজকে গোটা দেশের দিকে আমরা তাকালেই বুঝতে পারবো যে স্বাধীনতার 75 বছরেও দেশের কোটি কোটি মানুষের জীবনে শিক্ষা, চিকিৎসার যে অভাব সেটা এখনও মেটেনি, অন্ন বস্ত্র বাসস্থানের যে দাবি, যে চাহিদা, সেই চাহিদা এখনও পূরণ হয়নি, যেখানে ব্যাপক পরিমাণে দারিদ্র্য রয়েছে, বেকারত্ব রয়েছে যেগুলো দিনে দিনে বাড়ছে, ব্যাপক পরিমাণে মূল্যবৃদ্ধি যা সাধারণ মানুষের জীবনকে জেরবার করে দিচ্ছে। আজকে এই আপামর জনগণের জীবনে এই অসুবিধাগুলো আছে বলেই, এবং আমরা প্রতিবন্ধীরাও এই বৃহত্তর জনগোষ্ঠীর অংশ বলেই কিন্তু আজকে আমরাও নিপীড়িত, বঞ্চিত। তাই আজকে সাধারণ মানুষের জীবনের যত সমস্যা, সেই সব সমস্যাই দৃষ্টিহীনদের জীবনেও রয়েছে। আবার দৃষ্টিহীনতাজনিত কারণে কিছু অতিরিক্ত সমস্যাও আমাদের রয়েছে। তাই আলাদা করেই ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মনেই করেছি যে 75 বছরে সত্যি আমরা কি পেলাম, আমরা কি চেয়েছিলাম, এর একটা পর্যালোচনা হওয়া দরকার। এবং আজকের এই একটি অনুষ্ঠানেই হয়তো তার সবটা সামনে নাও আসতে পারে, কিন্তু এটা নিয়ে বারবারই আমাদের চর্চা করতে হবে। আমরা যদি দেখি যে দুটি আইন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে প্রতিবন্ধীদের জন্য,
একটি 1995, একটি 2016 সালে। সে আইন দুটিতে অনেক ভালো ভালো কথা লেখা রয়েছে, কিন্তু তার বাস্তব রূপায়ণ আমরা হতে দেখছি না। আজকে যদি শিক্ষার সমস্যাটাকেই ধরা যায়, যেমন রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, সেখানে স্পেশাল স্কুলের কথা কিন্তু গুরুত্বের সঙ্গেই বলা আছে, কিন্তু আজকে সরকারের যে অ্যাটিটিউড, তারা স্পেশাল স্কুলগুলোকে আজকে বন্ধ করে দিতে চাইছে। কিন্তু আমরা জানি দৃষ্টিহীনদের যদি শিক্ষিত করতে হয় তাহলে তাদের অবশ্যই ব্রেইল পদ্ধতি শেখাতে হবে, এবং সেটা স্পেশাল ব্লাইন্ড স্কুল ছাড়া সম্ভবই নয়। কিন্তু আজকে সরকার এই ব্লাইন্ড স্কুলগুলোর চালাতে গেলে যে আর্থিক দায়ভার, সেটা ঝেড়ে ফেলতে চাইছে, এবং সেই জন্যেই এই আইনেই যে ইনক্লুসিভ এডুকেশন বলে যে বিষয়টি রাখা হয়েছে, সেটার একটা অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ ঘটিয়ে তারা কিন্তু সমস্ত রকম প্রতিবন্ধীদের, দৃষ্টিহীন, মুখবধির, মানসিক প্রতিবন্ধী সমস্ত শিশুদের ক্লাস 1 থেকে সাধারণ স্কুলে পড়ানোর ব্যাপারেই উৎসাহিত করছে, এবং সেইভাবেই এই শিক্ষা ব্যবস্থাটাকেও তারা ঢেলে সাজাচ্ছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি যে এরকম সাধারণ স্কুলে ক্লাস 1 থেকে যে দৃষ্টিহীন ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, তারা কেউই ব্রেল শেখে নেই। তারা হয়তো মুখস্থ বিদ্যাকে কাজে লাগিয়ে কিছু ছড়া, কিছু নামতা শিখেছে, কিন্তু ব্রেল পদ্ধতি না শেখার ফলে তারা পড়তেও পারে না, লিখতেও পারে না। আবার পাশ ফেল প্রথা নেই বলে তারা কিন্তু 8ম শ্রেণীরও গণ্ডি পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা অশিক্ষিতই থেকে যাচ্ছে। এইভাবে আরও বিভিন্ন সমস্যাগুলো যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে দৃষ্টিহীনদের জীবনে সত্যি সত্যি এই স্বাধীনতার 75 বছরেও কোনো সুরাহা আসেনি। তাহলে কিভাবে আসতে পারে? তাহলে কি আরও উন্নততর কোনো সমাজ, যেখানে সত্যি মানুষের চাহিদার দিকে তাকিয়েই উৎপাদন হবে, যেখানে কোনো মুনাফার দিকে তাকিয়ে উৎপাদন হবে না সমাজে, এরকম কোনো উন্নততর সমাজের দিকে কি আমাদের যেতে হবে? এসব নিয়ে চর্চা, আলোচনা দীর্ঘদিন চলছে, এবং আমি মনে করি যতদিন আরও একটা ভালো সমাজ ব্যবস্থা আমরা না পাচ্ছি, ততদিন এই চর্চা চলবেই। এই চর্চা বন্ধ হয় না, বন্ধ করাও যায় না। তাই আমি মনে করি এই চর্চা চলুক, এবং ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা কাজই আমরা করতে পারি, আমরা কিছু উন্নত চরিত্রের দৃষ্টিহীন মানুষ তৈরি করার চেষ্টা করতে পারি। কারণ উন্নত চরিত্র না হলে তারা কিন্তু উন্নত চিন্তাও বহন করতে পারে না, আর উন্নত চিন্তা ছাড়া কোনো উন্নততর সমাজ ব্যবস্থাও কিন্তু আসতে পারে না। তাই আজকে যদি কোটি কোটি সাধারণ মানুষের জীবনের সমস্যার সমাধান করতে হয়, এবং সেই পথে দৃষ্টিহীন প্রতিবন্ধীদেরও জীবনের সমস্যার সমাধান করতে হয়, তাহলে আরও যে উন্নততর সমাজ ব্যবস্থা আনবার প্রয়োজন, সেই সমাজ ব্যবস্থা গঠনের উপযোগী, উন্নত চিন্তা বহন করতে সক্ষম এমন উন্নত চরিত্রের দৃষ্টিহীন মানুষ যাতে আমরা ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গড়ে তুলতে পারি, এই প্রয়াস চলুক। কারণ এই বছরটি ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনেরও 75তম বর্ষ আমরা উদযাপন করছি। তাই এই আজকের এই অনুষ্ঠান যারা এই আমাদের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে প্রয়াস নিয়েছেন এবং আজকে করেছেন, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠান আজকে শুনলেন তাদেরও সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ শ্রী অনুপম চক্রবর্তী এবং শ্রী বিশ্বজিৎ মিত্রকে। তাদের দুজনের বক্তব্যেই আমরা খুবই সমৃদ্ধ হলাম। আমরা আশা করছি আপনাদের কাছে আমাদের যে আজকের ভাবনা, সেই ভাবনার কিছুটা অংশ হলেও আমরা পূর্ণ করতে পেরেছি, এবং যারা শুনলেন ধৈর্য ধরে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন বলিদান দিয়েছিলেন তাদের জন্য আবার আমরা ব্লাইন্ড পারসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনম্র চিত্তে তাদের প্রণাম জানিয়ে
আমাদের সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বন্ধু শোনো, শত শহীদের রক্ত ঝরানো স্বাধীনতার কথা। বন্ধু শোনো, শত শহীদের রক্ত ঝরানো স্বাধীনতার কথা। কত শত প্রাণ হলো বলিদান, বিদেশি হলো অবসান। কত শত প্রাণ হলো বলিদান, বিদেশি হলো অবসান। এলো স্বাধীনতা, এলো না মুক্তি, রচিত হইল দেশি শোষণের ভিত্তি। বন্ধু শোনো, শত শহীদের রক্ত স্বাধীনতার কথা। গড়েছিল মোরা, দিয়েছিল প্রাণ, নহে সে কেবল হঠাৎ বিদেশি শোষণ। গড়েছিল মোরা, দিয়েছিল প্রাণ, নহে সে কেবল হঠাৎ বিদেশি শোষণ। সকল শোষণ করিব দূর, ছিল যে পণ পথ ছিল ভুল, সাদা দিয়ে তাই হলাম কালোর অধীন। বন্ধু শোনো, শত শহীদের রক্ত স্বাধীনতার কথা। আহ্লাদ আর নয় গণমুক্তির সবল লহরে ভার, ফুলের বাসন দেব রক্ত দিয়ে আর একবার। আহ্লাদ আর নয় গণমুক্তির সবল লহরে ভার, ফুলের বাসন দেব রক্ত দিয়ে আর একবার। রক্ত স্নানে করিব ধৌত, জমি আছে যত ক্লেদ, চিরতরে হটাবো শোষণ জুলুম আর অন্যায় ভেদাভেদ। রক্ত স্নানে করিব ধৌত, জমি আছে যত ক্লেদ, চিরতরে হটাবো শোষণ জুলুম আর অন্যায় ভেদাভেদ। আহ্লাদ আর নয় গণমুক্তি, সবল লহরে ভার, ফুলের বাসন দেব রক্ত দিয়ে আর